এই পিচ্ছি, এসব কি করতেছিস? এইসব ছাড় বলতেছি, তাড়াতাড়ি ছাড় আমাকে, তা না হলে কিন্তু লাথি মেরে নিচে ফেলে দিব। না ভাইয়া, আমি তোমাকে ছাড়বো না। আমি যেহেতু তোমার ঠোঁটে কিস করেছি, আমি আরো কিস করব। আমার খুব ভালো লাগতেছে ভাইয়া, প্লিজ তুমি এমন করো না। তুই ছাড়বি আমাকে নাকি আমি নিচে ফেলে দিব তোকে? ছাড়বো না, ফেলে দিলে ফেলে দাও। ব্যথা পাইলে আমি ফুপুর কাছে বিচার দেব, বলবো যে তুমি আমাকে খাট থেকে নিচে ফেলে দিয়েছো। 5 গোনার আগে তুই আমাকে ছেড়ে দে, তা না হলে কিন্তু আমি সত্যি সত্যি তোকে ফেলে দিব। এই বলে হৃদয় আজ পর্যন্ত গুনতে লাগলো। গোনা শেষ হতেই হৃদয় ঠাস করে ফেলে দিল নিচে। এদিকে নদী নিচে পড়ে জোরে একটা চিৎকার করে উঠল আর বলতে লাগলো, ও ফুফু গো, কোথায় আছো গো? আমাকে তোমার ছেলে মেরে ফেললো গো। তাড়াতাড়ি আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলতেছে, তাড়াতাড়ি বাঁচাও আমাকে। নদীর চিৎকার শুনে হৃদয়ের আম্মু দৌড়ে চলে আসলো হৃদয়ের রুমে। এসে দেখে হৃদয় বিছানায় শুয়ে আছে আর নদী মাটিতে পড়ে তার কোমরে হাত দিয়ে রেখেছে। হৃদয়ের আম্মু নদীকে ধরে উঠিয়ে বলতে লাগলো, হৃদয়, তুই এটা কি করেছিস? নদীকে ফেলে দিয়েছিস কেন? মেয়েটা তোকে খাবার খাওয়ার জন্য ডাকাডাকি করতে এসেছিল, আর তুই কিনা তাকে ফেলে দিয়েছিস? ফুফু, তোমার ছেলে আমার কোমরটা ভেঙে ফেলেছে। আমি মনে হয় আর হাঁটাচলা করতে পারবো না। উফ, কি ব্যথা করতেছে। নদী, একদম মিথ্যা কথা বলবি না। তোকে আমি আস্তে করে নিচে ফেলে দিয়েছি। আর আম্মু তোমাকে কি বলেছিলাম এই পিচ্চিটাকে আমার রুমে পাঠানোর জন্য? তুমি খুব ভালো করেই জানো আমি কখন খাবার খাই। তারপরও কেন এই পিচ্চিটাকে আমার রুমে পাঠালে? সকাল 11টা বেজে গেছে। এটা দেখে নদী তোকে ডাকাডাকি করার জন্য এসেছিল খাবার খেতে। সকালের খাবার যদি তুই দুপুরে খাস তাহলে শক্তি পাবি কি করে? তাড়াতাড়ি ওঠ, ফ্রেশ হয়ে এরপর নিচে আয়। আর নদী, তুই আয় আমার সাথে। হ্যাঁ ফুফু, চলো যাওয়া যাক। হৃদয়ের আম্মু নদীকে নিয়ে চলে আসতে লাগলো নিচে। এদিকে নদী একবার পিছনে ঘুরে হৃদয়কে চোখ টিপ দিয়ে ইশারা করে কি যেন বুঝিয়ে দিল। এদিকে হৃদয় রেগে লাল হয়ে গেছে, কি করবে বুঝে উঠতে পারতেছে না। হৃদয় বিছানা থেকে নেমে চলে আসলো ওয়াশরুমে। ফ্রেশ হয়ে নিচে এসে দেখে নদীকে খাবার খাইয়ে দিতেছে হৃদয়ের আম্মু। এটা দেখে হৃদয় তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমাকে কোনোদিন খাবার খাইয়ে দিয়েছো নাকি এইভাবে? এই পেটনিটা আমাদের বাড়িতে আসার পর থেকে তুমি এই পেটনির যত্ন করতেছো? আমাকে তো এইভাবে কখনো যত্ন করো নাই। হৃদয়ের বাচ্চা, আমাকে পেতনি বলবি না। পেতনি বললে তোর চুল টেনে আমি ছিঁড়ে ফেলবো। তোকে পেতনি বলবো না তো কি বলবো? সকালবেলা আমাদের বাড়িতে চলে আসিস, এসে আমাকে আর আম্মুকে বিরক্ত করার জন্য লেগে পড়িস। আমি বিরক্ত করব না। তোকে বিরক্ত করবে পাশের বাসার ওই তাসনিয়া এসে বিরক্ত করবে নাকি তোকে? হ্যাঁ, তাসনিয়া এসে বিরক্ত করবে, তাতে তোর কি? আর তুই খাওয়া দাওয়া শেষ করে আমাদের বাড়ি থেকে চলে যা, তোকে যেন আর এই বাড়িতে না দেখি। আমি যাব না। আর এটা তোর বাড়ি না, এটা হচ্ছে আমার ফুফুর বাড়ি। ফুফু, তুমি কিছু বলতেছো না কেন? তোমার ছেলেকে দেখতেছো না? তোমার ছেলে আমার সাথে ঝগড়া করতেছে। আহা হৃদয়, মেয়েটার সাথে কেন এইভাবে ঝগড়া করছিস? দেখছিস খাবার খাইয়ে দিতেছি, তারপরও কেন তুই ওর পিছনে লেগে আছিস বলতো আমাকে? আম্মু, এখন তুমিও ওই পিচ্চির হয়ে কথা বলতেছো? ধুর, আমি এই বাড়িতে খাবারই খাবো না, গেলাম আমি এখন। এই বলে হৃদয় বাড়ি থেকে বের হয়ে চলে আসলো তার বন্ধুদের কাছে। এদিকে হৃদয়ের বন্ধুরা বসে বসে চা খাইতেছে আর আড্ডা দিতেছে। এমন সময় হৃদয়কে দেখে হৃদয়ের বন্ধু শরীফ বলতে লাগলো, কি রে শালা, তোর আবার কি হয়েছে? দেখে তো মনে হচ্ছে তোর মন খারাপ। কেউ কিছু করেছে নাকি? আর বলিস না, সকালবেলা আমার ঘুমটা বানিয়ে দিয়েছে ওই পেটনি। আমি যদি কিছু বলতে যাই তাহলে আম্মু আমাকে বকাবকি করে। আজকে তো সকালবেলা আমার ঠোঁটে লিপ কিস করেছে, পরে আমি তাকে লাথি মেরে নিচে ফেলে দিয়েছি। তখন আম্মু এসে আমাকে কতগুলো কথা শুনিয়ে গেছে। মামা, ওই পিচ্চি লিপ কিস কেমন ছিল? মিষ্টি ছিল নাকি তিতা ছিল? আমাকে একটু বল, আমিও লিপ কিস করবো আমার গার্লফ্রেন্ডকে। শালা, আমি মরতে চেয়ে আমার জ্বালায় আর তুই আসিস লিপ কিস নিয়ে। এখন যদি আমাকে রাগিয়ে দিস তাহলে তোর পিঠের চামড়া একটাও থাকবে না। আচ্ছা সরি সরি, আর কখনো বলবো না। এখন তুই এক কাজ কর, ওই মামাতো বোন যদি বাড়ি থেকে বের করতে চাস তাহলে একটা মেয়ের সাথে রিলেশন করতে হবে এবং তোর মামাতো বোনের সামনে দিয়ে ঘোরাঘুরি করতে হবে। যদি করতে পারি তাহলে হয়তো তুই তোর মামাতো বোনের কাছ থেকে ছাড়া পেতে পারিস। তুই যেটা বলতেছিস একদম ঠিক বলতেছিস তো, নাকি মিথ্যা বলতেছিস?
যদি এই রকমটাই হয় তাহলে আমি আজকে একটা মেয়ে খোঁজাখুঁজি করব। আর খোঁজাখুঁজি করার দরকারও নেই, পাশের বাড়ির তাসনিয়া তো আমাকে খুবই পছন্দ করে, তাকে দিয়েই কাজটা করতে পারবো। শালা, তুই কি নিজের পায়ে নিজেই কুড়াল মারতে চাস? তুই তোর মামাতো বোনের যেভাবে বর্ণনা দিয়েছিস, আমি তো মনে করি যে তোর মামাতো বোন আজ তো চিবিয়ে খেয়ে ফেলবে। ওই মেয়েটাকে দেখতে পিচ্ছি হলেও কি হয়েছে, একবার যদি ধরে তাহলে বাঘের থাবা কখনোই মিস হয় না। তাহলে তুই এখন কি বলতে চাইতেছিস? কিভাবে কি করলে ওর হাত থেকে আমি রক্ষা পাবো? ওর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অন্য একটা প্ল্যান করতে হবে আমাকে। আজকের দিনটার সময় দে, আমি আজকের দিনের মধ্যে কিছু একটা ব্যবস্থা করে ফেলবো। ব্যবস্থা করার দরকার কি? তোর তো বোন আছে একটা, তোর বোন দিয়ে যদি এটা করি তাহলে তো হবে। তুই আর মানুষ পাইলি না, আমার বোনের পিছনে লেগে পড়েছিস। সে তো এমনিতেই একটা ভীতু, এখন যদি তাকে এইসব বলি তাহলে সে তো ভয়ে মরেই যাবে। আচ্ছা ভাই, তুই নিজেই একটা প্ল্যান কর, দেখ কাকে কি করা যায়। আর মামুন, এভাবে চুপচাপ বসে থাকিস না, শালা কিছু একটা কর। ওই মেয়ের জ্বালাই তো আমি অতিষ্ঠ হয়ে পড়েছি। আমি আর কি বলবো, তোরা দুজন তো প্ল্যান করতেছিস, প্ল্যান কর। যদি কাজে না লাগে তাহলে পরেরটা আমি দেখে নিব। ঠিক আছে বন্ধু, আমি তোদের দুজনের আশায় বসে রইলাম। হৃদয় এইসব কথাবার্তা বলতেছে তার বন্ধুদের সাথে। অন্যদিকে নদী তার ফুপুর সাথে বসে কথাবার্তা বলতেছে। এমন সময় নদী তার ফুপুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ফুফু, তোমার ছেলে এত রাগী কেন? খাবার না খেয়ে বাইরে চলে গেছে। আমি তো জাস্ট তোমার ছেলেকে ডাকতে গিয়েছিলাম, আর তোমার ছেলে আমাকে এমনটা করেছে। আমি কি এমন করলাম যে আমার সাথে রাগ করেছে? আরে হৃদয়, এমনি ওর কথা আর কি বলিস? ওর কথা শোনার চাইতে না শোনাই ভালো। অযথা রাগারাগি করে মানুষের সাথে, দেখলি না কিছুক্ষণ আগে আমার সাথে কিভাবে রাগারাগি করে চলে গেছে। যখন ক্ষুধা লাগবে তখন এমনিতেই বাড়িতে আসবে, দেখে নিস। আর ওর কথাই তুই কিছু মনে করিস না। ঠিক আছে ফুফু, আমি তাহলে এখন বাসায় চলে যাই, আবার সন্ধ্যায় আসব। এখন থেকে আমি প্রত্যেক দিন তোমাদের বাড়িতে থাকবো। সমস্যা হবে না তো তোমার? সমস্যা হবে কেন? তুই চাইলে আমাদের বাড়িতেই থাকতে পারিস, কিন্তু তুই তো থাকবি না, আর তোর আম্মু দিবেও না থাকতে। সন্ধ্যাবেলা চলে আসলেই হবে। তোর জন্য না সন্ধ্যায় কি রান্না করব বল? অনেক দিন হয়েছে তোমার হাতে চিকেন ফ্রাই খাই না। আমার জন্য চিকেন ফ্রাই বানাতে পারবে? হ্যাঁ, বানাতে পারবো। সন্ধ্যায় সব কিছু রেডি করে রাখবো, তুই আসলে এরপর চিকেন ফ্রাই করে তোকে দিব খাবার জন্য। তোরা দুইজন না হয় খাবি, চল তোকে এগিয়ে দিয়ে আসি। এগিয়ে দিয়ে আসতে হবে না, আমি একা একাই যেতে পারবো। খুব কাছেই তো। আর রিক্সায় উঠে গেলে তো বেশি সময় লাগবে না, 5-6 মিনিট সময় লাগবে, আমি হেঁটে যেতে পারবো। এই বলে নদী হৃদয়দের বাড়ি থেকে চলে আসলো। হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাইতেছে, এমন সময় হৃদয়কে দেখতে পেল হাতে সিগারেট নিয়ে তার বন্ধুদের সাথে কথাবার্তা বলতেছে আর খাইতেছে। হৃদয়ের সিগারেট খাওয়া দেখে নদী বলতে লাগলো, ওয়াক থু, আমি এটা কি করলাম? একটা খচ্চর ছেলের ঠোঁটে কিনা আমি লিপ কিস করছি। সন্ধ্যায় বাসায় যাই, এরপরে সিগারেট খাওয়া বের করব আমি। নদী এই বলে ওইখান থেকে হাঁটতে হাঁটতে চলে গেল বাসায়। এইদিকে হৃদয় দুপুরবেলা বাড়িতে এসে খাওয়া দাওয়া করে তার রুমে যেতে যাবে, এমন সময় হৃদয় তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, নদী চলে গেছে নাকি? হ্যাঁ, নদী চলে গেছে। তুই নদীর কথা জিজ্ঞেস করছিস কেন? সকালবেলা তো রাগারাগি করে বের হয়ে গিয়েছিলি, এখন আবার জিজ্ঞেস করছিস ওর কথা? জিজ্ঞেস করব না তো কি করব? সেই বাড়িতে থাকলে আমাকে জ্বালাতন করতে করতে মেরেই ফেলবে, এটার জন্য জিজ্ঞেস করলাম আছে নাকি চলে গেছে। চিন্তা করিস না, সন্ধ্যার দিকে চলে আসবে, আর এখন থেকে এই বাড়িতে থাকবে রাতের বেলা। আমি তোমাকে আগে থেকেই সাবধান করে দিতেছি, ওই মেয়ে যদি আমার রুমে আসে তাহলে খুব খারাপ কিছু হয়ে যাবে, এই বলে দিলাম। পিচ্চিকে পিচ্চির মতো থাকতে বলবে, আমার সাথে আসতে বলবে না। ঠিক আছে, আমি বলে দিব তাকে। তবে সে যদি তোর কাছে যায় তাহলে আমি বাধা দিতে পারবো না। আচ্ছা, ওইটা পরে দেখা যাবে, তুমি শুধু বলে দিও যাতে আমার কাছে না আসে। যদি আমার কাছে আসে তাহলে আমি আবার লাথি মেরে খাট থেকে ফেলে দিব তাকে। এমনও হতে পারে আমি তাকে মারতেও পারি। এই বলে হৃদয় চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে শুয়ে ফোন টিপতেছে, এমন সময় পাশের বাড়ির তাসনিয়া এসে হৃদয়ের বাড়ির বিছানায় শুয়ে শুয়ে ফোন টিপতেছে, এমন সময় পাশের বাড়ির তাসনিয়া এসে হৃদয়দের বাড়ির কলিং বেল টিপ দিল। হৃদয়ের আম্মু দরজা খুলতেই তাসনিয়াকে দেখে বলতে লাগলো,
আরে তাসনিয়া, ভিতরে আসো। আজকে তাড়াতাড়ি পড়তে চলে আসলে যে, সন্ধ্যাবেলা আসবে না নাকি পড়ার জন্য? হ্যাঁ, ভাইয়া তো বললো এখন থেকে আমাকে 2 বেলা পড়াবে। এটার জন্যই তো এখন আসলাম। আবার বলেছে যে সন্ধ্যাবেলা আসার জন্য, সামনে তো আমার পরীক্ষা, এটার জন্যই 2 বেলা বলেছে পড়াবে। ও আচ্ছা, যাও। হৃদয় তার রুমে হয়তো শুয়ে আছে, গিয়ে পড়ো। তাসনিয়া চলে আসলো হৃদয়ের রুমে। এসে দেখে হৃদয় বিছানায় শুয়ে শুয়ে ফোন টিপতেছে। তাসনিয়াকে আসতে দেখে বলতে লাগলো, ভিতরে আসো, আর আজকের টেবিলে বসার দরকার নেই, খাটের উপরে বসো। হৃদয় তাসনিয়াকে পড়াতে লাগলো। 1 ঘন্টা পড়ানো শেষ করে তাসনিয়াকে উদ্দেশ্য করে হৃদয় বলতে লাগলো, তাসনিয়া, তুমি তো আমাকে পছন্দ করো, তাই না? হ্যাঁ ভাইয়া, আমি আপনাকে পছন্দ করি। আপনি তো আগে থেকেই জানেন আমি আপনাকে বিয়েও করতে চাই। এখন শোনাও, আমার একটা মামাতো বোন আছে, সে আমাকে বিরক্ত করে অনেক। সন্ধ্যাবেলা সে এই বাড়িতে আসবে। তুমি তো সন্ধ্যায় পড়তে আসবে, তুমি আমার পাশে বসে পড়বে। আমি তোমার হাত ধরবো এবং বিভিন্ন জিনিস বুঝিয়ে দিব পড়ার, তোমার হাত ধরে, যাতে সে জেলাস ফিল করে আর আমার কাছে না আসে। পারবে না তুমি আমার সাথে রেসপন্স করতে? অবশ্যই পারবো। এখন তাহলে যাই আমি ভাইয়া, সন্ধ্যাবেলায় চলে আসবো। আর অনেকক্ষণ পড়াতে হবে কিন্তু, যাতে আমি আপনার পাশে থাকতে পারি। ঠিক আছে, তুমি চিন্তা করো না, সন্ধ্যাবেলায় আমি তোমাকে অনেকক্ষণ পড়াবো। এখন তাহলে তুমি যাও। তাসনিয়া নিচে এসে হৃদয়ের আম্মুর কাছে চলে গেল তাদের বাসায়। কলিং বেল দিতেই তাসনিয়ার আম্মু এসে দরজা খুলে দিল। এদিকে হৃদয় বিকালবেলা বের হলো তার বন্ধু বান্ধবদের সাথে ঘোরাঘুরি করার জন্য। অন্যদিকে নদী বসে বসে টিভি দেখতেছে। এমন সময় নদীর আম্মু বলতে লাগলো, কিরে নদী, সন্ধ্যাবেলাও তোর ফুপুদের বাসায় যাবি নাকি? হ্যাঁ আম্মু, সন্ধ্যাবেলা ফুফুদের বাসায় যাব আর সকালবেলা চলে আসব। আর তুমি স্যারকে বারণ করে দিও, আমাকে পড়ানোর দরকার নেই, আমি হৃদয় ভাইয়ার কাছে এখন থেকে পড়বো। তুই তো ওইখানে গিয়ে পড়ালেখা করিস না, হৃদয়ের সাথে শুধু দুষ্টামি ফাজলামি করিস। এটা আমি খুব ভালো করেই জানি। আম্মু, ভাইয়ের সাথে দুষ্টুমি ফাজলামি না করলে আমার দিন যেন কাটেই না। এইটার জন্যই তো আমি ভাইয়ের সাথে দুষ্টুমি ফাজলামি করি। দেখ, তুই এখন বড় হচ্ছিস, এখন যদি হৃদয়ের সাথে দুষ্টামি ফাজলামি করিস আর আশেপাশের মানুষ যদি এটা জানতে পারে, তাহলে তোর বিয়ে দিব কি করে সামনে? বিয়ে অন্য জায়গায় দিতে হবে কেন? আমি তো হৃদয় ভাইকে বিয়ে করব, অন্য কাউকে তো বিয়ে করব না। হৃদয় তোকে বিয়ে করবে নাকি? তুই তো এমনিতেই একটা পিচ্চি, আর বিয়ে মানে বুঝিস? হ্যাঁ, অনেক কিছুই বুঝি, আমাকে আর বোঝাতে হবে না। আমি এখন রুমে গেলাম। এই বলে নদী চলে গেল তার রুমে। অন্যদিকে হৃদয় সন্ধ্যা অবধি ঘোরাঘুরি করে চলে আসলো বাসায়। রুমের ভিতরে প্রবেশ করতেই দেখতে পেল তাসনিয়া বসে আছে। তাসনিয়াকে বসে থাকতে দেখে হৃদয় বলতে লাগলো, আরে তাসনিয়া, তুমি বসে আছো, আমাকে একটা কল দিলেই তো পারতে। কল দিলে তো আমি সাথে সাথে চলে আসতাম, এতক্ষণ ঘোরাঘুরি করতাম না। কল দিই নাই, আমার 2টা পড়া বাকি ছিল, এটার জন্য আর কল দিই নাই। এতক্ষণ আমি 2টা পড়া মুখস্থ করলাম। বসেন এখানে। তাসনিয়ার পাশে বসে পড়লো হৃদয়। এমন সময় রুমের ভিতরে প্রবেশ করলো নদী। তাসনিয়ার পাশে হৃদয়কে বসে থাকতে দেখে নদী তার ব্যাগ নিয়ে চলে আসলো হৃদয়ের বিছানার উপরে। হৃদয় নদীকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার, তুই এখানে এসেছিস কেন? তুই জানিস না আমি তাসনিয়াকে প্রাইভেট পড়াই? হ্যাঁ, প্রাইভেট পড়াও, এটা আমি জানি। এখন থেকে আমাকেও পড়াতে হবে, আমিও তোমার কাছে পড়বো। আমি টাকা ছাড়া কাউকে পড়াই না, আর তোকে তো আরও আগে পড়াবো না। তুই যদি আমাকে 10,000 টাকাও দিস, তারপরেও পড়াবো না। আচ্ছা, টাকা দিব না, তোমাকে অন্য জিনিস দিব। এখন তুমি পড়াও। হৃদয় চুপচাপ পড়াতে লাগলো। ইফাকে তাসনিয়ার সাথে দুপুরবেলা যা কথা হয়েছিল ওইভাবে হৃদয় তার কাজ চালিয়ে যেতে লাগলো। এইদিকে নদী বারবার শুধু হৃদয় আর তাসনিয়ার দিকে তাকাচ্ছে। হৃদয় বেশি ভালোভাবে বুঝতে পারতেছে নদী খুব রেগে যাচ্ছে। নদীকে আরো রাগানোর জন্য হৃদয় তাসনিয়ার সাথে আরো মেলামেশা করতে লাগলো। বেশ কিছুক্ষণ মেলামেশা করার পর হঠাৎ করে নদী বিছানায় উঠে দাঁড়ালো আর হৃদয়কে উদ্দেশ্য করে বলল, এখানে পড়ানোর নামে লুচ্চামি করা হচ্ছে, আজকে তোর লুচ্চামি আমি বের করব। এই বলে নদী হৃদয়ের উপরে ঝাঁপিয়ে পড়ল। এদিকে হৃদয় কি করবে বুঝে উঠতে পারতেছে না। নদী অনেকটা রেগে গেছে। পরিস্থিতি খারাপ দেখে তাসনিয়া তাড়াতাড়ি করে তার বইপত্র গুছিয়ে ওই রুম থেকে চলে আসলো নিচে। হৃদয়ের আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে সোজা চলে আসলো বাসায়। এইদিকে নদী হৃদয়কে ইচ্ছা মতো কিল ঘুষি মারতেছে। এমন সময় নদী বলতে লাগলো, আমার মতো একটা সুন্দরী মেয়ে থাকতে তুই অন্য মেয়ের সাথে লুচ্চামি করিস, আজকে তোর মুখ সেলাই করব, সাথে তোর হাত দুটোও ভেঙে দিব। নদী, এখন কিন্তু খুবই খারাপ হচ্ছে। আমি রেগে গেলে কিন্তু তোকে খুব মারবো।
ভালোই ভালোই বলতেছে আমাকে ছেড়ে দে, তা না হলে কিন্তু তুই প্রচুর কষ্ট পাবি। আমিও দেখতে চাই কে কষ্ট পায় বেশি, আমি কষ্ট পাই নাকি তুই কষ্ট পাস। হৃদয় এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর হঠাৎ করে হৃদয়ে নদীকে তার নিচে ফেলে দিয়ে নদীর উপরে শুয়ে রইল। এদিকে নদী নড়াচড়া করতে পারতেছে না, এমন সময় রুমের ভিতরে প্রবেশ করলো হৃদয়ের আম্মু। দুজনের এই অবস্থা দেখে হৃদয়ের আম্মু ঠাস করে হৃদয়ের পাছায় ঝাড়ু দিয়ে বাড়ি মারলো। হৃদয় তাড়াতাড়ি করে নদীর উপর থেকে উঠে পড়লো। উঠে সামনের দিকে তাকাতেই দেখতে পেল তার আম্মু দাঁড়িয়ে আছে। হৃদয়কে উদ্দেশ্য করে তার আম্মু বলতে লাগলো, কিরে তোর কি হয়েছে? এইভাবে নদীর উপরে শুয়েছিলি কেন? আর নদী, তোরা দুইজন ঝগড়া করছিলে নাকি? হ্যাঁ ফুফু, তোমার ছেলে আমার সামনে ওই তাসনিয়া মেয়েটার সাথে লুচ্চামি করছিল, তাই আর কি আমি তোমার ছেলের সাথে ঝগড়া করছিলাম এতক্ষণ। তুমি এসে সব গোলমাল পাকিয়ে দিলে, না হলে তো তোমার ছেলেকে এতক্ষণে মেরে আলু ভর্তা বানিয়ে ফেলতাম। হয়েছে হয়েছে, তুই পিচ্ছি একটা মেয়ে, কতটুকু আলু ভর্তা বানাতে পারবি এটা আমি খুব ভালো করেই জানি। এখন নিচে চল, তোর জন্য চিকেন ফ্রাই বানিয়েছি। হ্যাঁ, তার জন্যই বানাও, আমার জন্য কিছু বানাতে হবে না। আমি আজকে থেকে এই বাড়িতে খাবার খাবো না। হৃদয় এ বলে চলে আসলো। ও আসলো এ মেয়ে, এদিকে নদী তার ফুপুর সাথে চলে আসলো নিচে চিকেন ফ্রাই নিয়ে। যে উপরের দিকে আসতে যাবে এমন সময় হৃদয়ের আম্মু নদীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দুইজন যে মারামারি করলেই এখন তো দুইজন একে অপরকে ছাড়া খাবি না, তাহলে কেন মারামারি করিস? তোমার ছেলে ওই মেয়েটার সাথে ওইসব না করলে তো আর মারামারি করতাম না। লুচ্চামি করলে আমি অবশ্যই তোমার ছেলেকে শাসন করব। এই বলে নদী চলে আসলো হৃদয়ের রুমে। এসে দেখে হৃদয় ফোনে যেন কার সাথে কথাবার্তা বলতেছে। নদী বিছানার উপরে চিকেন ফ্রাইগুলো রেখে বসে রইলো। হৃদয়ের বেশ কিছুক্ষণ কথা বলার পর ফোনটা কেটে দিয়ে আবারও ফোন টিপতেছে। এমন সময় নদী বলতে লাগলো, তাড়াতাড়ি ফোনটা রাখেন, আমি চিকেন ফ্রাই নিয়ে এসেছি, দুজন খাবো। তোর চিকেন ফ্রাই তুই খা, আমার খাওয়ার দরকার নেই। আমি বাহির থেকে কিনে খেতে পারবো। এখন কিন্তু ভাইয়া আমি খুব রেগে যাব, আর রেগে গেলে কিন্তু আবার তোমার সাথে ঝগড়া হবে। ভালোই ভালোই বলতেছি, তাড়াতাড়ি খাও, তা না হলে কিন্তু। তা না হলে কি তুই কি আমাকে মেরে ফেলবি নাকি? মেরে ফেলবো না, তবে মারতে আর কতক্ষণ। এই বলে নদী বিছানা থেকে নেমে দরজাটা লাগিয়ে দিয়ে চলে আসলো হৃদয়ের কাছে। বিছানায় ওড়নাটা রেখে হৃদয়ের উপরে ঝাঁপিয়ে পড়লো। এদিকে হৃদয় কিছু করতেছে না, নদী তার ওড়নাটা দিয়ে হৃদয়ের হাত পা বেঁধে রাখলো আর বলতে লাগলো, নড়াচড়া করলে আমি চর মারবো, কিন্তু চুপচাপ খাইয়ে দিতেছি, খাও। এই বলে হৃদয়কে চিকেন ফ্রাই খাইয়ে দিতে লাগলো। বেশ কিছুক্ষণ খাইয়ে দেওয়ার পর হৃদয়ের হাত পা খুলে দিল আর বলতে লাগলো, এই তো লক্ষ্মী ছেলের মতো এখন খেয়ে নিয়েছো, আমার সাথে এমন করো কেন? এতক্ষণ তো বলেছো খাবে না, এখন খাইয়ে দিয়েছি আর টুক করে খেয়ে নিয়েছো। তোর হাতে কেন আমি খাবো? আমি তো আমার বউয়ের হাতে খাবো। তুই তো আমার মামাতো বোনের মতো থাকবি। আর তুই এখনো পিচ্ছি, কেন আমার সাথে এরকম করিস? আমি মোটেও পিচ্ছি না, আমার বয়স 1400, আমি অনেক বড় হয়েছি। তোর 14 বছর হয়েছে আর তুই অনেক বড় হয়েছিস, তাই না? কানের নিচে যখন দুইটা দিব তখন ঠিক বুঝতে পারবি তুই কতটা বড় হয়েছিস। কানের নিচে দিতে হবে না, আমার ঠোঁটে দাও, আমি তোমার ঠোঁটের স্বাদ গ্রহণ করব। তোমার ওই ঠোঁটের স্বাদ আমার খুবই ভালো লাগে। ও আচ্ছা, এটার জন্যই তুই সকালবেলা আমার ঠোঁটে লিপ কিস করেছিস, তাই না? দাঁড়া, তোকে তো আমি এখন আস্ত গিলে খাবো। বলে হৃদয় নদীকে ধরতে যাবে এমন সময় নদী প্লেটার বাটি নিয়ে দৌড়ে নিচে নেমে গেল। এইদিকে হৃদয় তার রুমের দরজাটা লাগিয়ে দিয়ে বসে আছে বিছানায় আর মনে মনে বলতেছে, এই মেয়েটা কেন যে আমার কাছে আসে বারবার। এই মেয়েটার কাছে গেলে অন্যরকম ফিল হয়, কিন্তু সে তো অনেক ছোট, তার সাথে আমি কিভাবে এটা করব? আমি কখনো তার সাথে এটা করতে পারবো না। হৃদয় এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর হঠাৎ করে তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে শরীফ কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে শরীফ বলতে লাগলো, কিরে হৃদয়, এখন কি অবস্থা? বাড়িতে সব কিছু ঠিকঠাক আছে তো? না রে বন্ধু, কোনো ঠিকঠাক নেই। ওই মামাতো বোন আবার এসেছে আজকে। সারা রাত হয়তো আমাকে নির্যাতন করবে। কিছুক্ষণ আগে নির্যাতন করে চিকেন ফ্রাই খাইয়ে এরপরে নিচে চলে গেছে। এখন আমি এই মেয়ের কাছ থেকে কিভাবে রক্ষা পাবো তুই একটু বল। আমার এক বান্ধবী আছে, তাকে দিয়ে ট্রাই করতে পারিস।
শালা বান্ধবী মারাতে হবে না। তুই যদি আমার সামনে থাকতি আর এই মেয়ের রাগ তুই যদি দেখতি তাহলেই বুঝতে পারতি। আমি জাস্ট আমার একটা স্টুডেন্টের সাথে একটু মজা করছিলাম, আর এই মেয়ে রাগে আমার সাথে যেই রকম করেছে এটা আমার সারা জীবন মনে থাকবে। অন্য একটা প্ল্যান করতে হবে, কালকে না হয় অন্য প্ল্যান করা যাবে। ঠিক আছে বন্ধু, কালকে অন্য প্ল্যান করব। আর কালকে কিন্তু কলেজে যেতে হবে, অনেক দিন হয়েছে কলেজে যাওয়া না। আর কালকে কিন্তু কলেজে যেতে হবে, অনেক দিন হয়েছে কলেজে যাই না। কালকে যদি কলেজে না যাই তাহলে সামনে কি একটা অবস্থা হবে, এটা আশা করি বুঝতে পারছি। হ্যাঁ রে বন্ধু, অনেক দিন হয়েছে, কালকে তো কলেজে যেতেই হবে। কালকে যদি আমি কলেজে না যাই তাহলে অনেক বড় একটা সমস্যা হয়ে যাবে। বিকেল বেলার দিকে কলেজ থেকে মেসেজ এসেছিল, তোকে তো বলতে মনে ছিল না কালকে যেতেই হবে। হৃদয় আরো কিছুক্ষণ কথাবার্তা বলে কলটা কেটে দিল। অন্যদিকে নদী তার ফুপুর সাথে রান্নাবান্না শেষ করে বসে আছে। এমন সময় হৃদয়ের আম্মু নদীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, নদী, হৃদয়কে ডেকে নিয়ে আয়, খাওয়া দাওয়া শেষ করে ফেল। তোর ফুফা আজকে বাড়িতে আসতে অনেক সময় লাগবে, রাত অনেক হতে পারে। আর তোর রুম ঠিক করতে হবে, ঘুমাবি কোথায়? কেন তোমার ছেলের রুমে ঘুমাবো? আমি তো এটার জন্যই এসেছি, এখন থেকে তোমার ছেলের রুমে ঘুমাবো। তোকে হৃদয় ঘুমাতে দেবে নাকি? তুই হয়তো ভুলে গেছিস হৃদয় তোর উপর কতটা রেগে যায়, আর তুই বলছিস তার রুমে ঘুমাবি? আরে রাগারাগি করবে না, তুমি দেখে নিও। তোমার ছেলেকে আমি রাতের বেলা অনেক ভালোবাসা দিব, দেখবে তোমার ছেলে একদম ঠিক হয়ে গেছে। চুপ বজ্জাত মেয়ে, কার সামনে কি বলতে হয় তুই জানিস না? যা তাড়াতাড়ি হৃদয়কে ডেকে নিয়ে আয়। নদী মুচকে একটা হাসি দিয়ে চলে আসলো হৃদয়ের রুমের সামনে। কয়েকবার দরজায় টোকা দিতেই হৃদয় ভেতর থেকে বলতে লাগলো, নদী, ডিস্টার্ব করবি না আমাকে। নিচে গিয়েছিস, নিচে গিয়ে আম্মুর সাথে বসে বসে গল্প কর। ফুফু বলেছে যে খাওয়া দাওয়া করে নেওয়ার জন্য, আজকে নাকি ফুফার আসতে অনেক দেরি হবে। আচ্ছা, তুই যা, আমি 2-3 মিনিটের মধ্যেই নিচে আসতেছি। নদী চলে আসলো নিচে। দুইজন তার ফুপুর সাথে বসে আছে খাবার টেবিলে। এমন সময় হৃদয় নিচে আসলো। খাবার টেবিলে বসে পড়তেই নদী হৃদয়ের বরাবর বসে নিচে দিয়ে হৃদয়ের পায়ের সাথে পা লাগাচ্ছে। হৃদয় একবার বুঝতে পেরে নিচের দিকে তাকাতেই দেখতে পেল নদী পা দিয়ে তার পায়ে খোঁচাখুচি করতেছে। এইটা দেখে হৃদয় বলতে লাগলো, আম্মু, আমি কিন্তু এখন নদীর পা লাথি মেরে ভেঙে ফেলবো। খাবার খেতে বসেছি, সে এখানেও ডিস্টার্ব করতেছে। নদী, চুপচাপ খাবার খাও। নদী হৃদয়কে আর ডিস্টার্ব না করে চুপচাপ খাবার খেয়ে চলে আসলো উপরে হৃদয়ের রুমে। এদিকে হৃদয় বেশ কিছুক্ষণ টিভি দেখে তার রুমে এসে দরজাটা লাগিয়ে দিয়ে ফিসফিস করে বলতে লাগলো, ইস, এই মেয়েটার হাত থেকে কবে যে আমি শান্তি পাবো আল্লাহ ভালো জানে। হৃদয় এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলার পর বিছানায় শুয়ে পড়লো। এদিকে নদী খাটের নিচে লুকিয়ে আছে, কোনো কথাবার্তা বলতেছে না। নদী হৃদয়কে আর ডিস্টার্ব না করে চুপচাপ খাবার খেয়ে চলে আসলো উপরে হৃদয়ের রুমে। এদিকে হৃদয় বেশ কিছুক্ষণ টিভি দেখে তার রুমে এসে দরজাটা লাগিয়ে দিয়ে ফিসফিস করে বলতে লাগলো। হৃদয় এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর বিছানায় শুয়ে পড়লো। এইদিকে নদী খাটের নিচে লুকিয়ে আছে, কোনো কথাবার্তা বলতেছে না। হৃদয় ফোন চালাতে চালাতে কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। মাঝরাতে ঘুম ভাঙতেই দেখতে পেল নদী তার বুকের উপরে ঘুমিয়ে আছে। এটা দেখে হৃদয় চিৎকার করতে যাবে কিন্তু চিৎকার করে নাই। হৃদয় মনে মনে বলতে লাগলো, কি ব্যাপার, এই মেয়েটা কোথায় থেকে এসেছে? আমি রুমে ঢোকার সময় তো তাকে দেখতে পেলাম না। নিশ্চয়ই আগে থেকেই আমার রুমে এসে লুকিয়েছিল। ইস, কতটা মায়াবী লাগতেছে তাকে। আমার সাথে এইরকম ব্যবহার করে, আর যখন ঘুমিয়ে থাকে তখন একদম নিষ্পাপ বাচ্চার মতো লাগে। এই বলে হৃদয় আস্তে করে নদীকে তার পাশের বালিশে শুয়ে দিয়ে চলে আসলো ওয়াশরুমে। এদিকে নদী ঘুম থেকে উঠে দেখে হৃদয় নেই। ঘুম ঘুম চোখে বিছানায় উঠে বসলো। 4 থেকে 5 মিনিট পর হৃদয় ওয়াশরুম থেকে বের হয়ে দেখে নদী উঠে গেছে। হৃদয় নদীকে দেখেও না দেখার ভান করে শুয়ে পড়লো। এদিকে নদী আস্তে আস্তে করে হৃদয়ের শরীরের উপরে উঠে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। পরের দিন খুব সকালে ঘুম থেকে উঠে দেখে নদী নেই। হৃদয় ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়ে চলে আসলো নিচে। খাবার টেবিলে বসে আশেপাশে তাকাচ্ছে। এটা দেখে হৃদয়ের আম্মু বলতে লাগলো, তুই যাকে খোঁজাখুঁজি করছিস সে সকালবেলা চলে গেছে, কিন্তু আমি একটা জিনিস চিন্তা ভাবনা করছি, রাতের বেলা তো সে তো রুমে ছিল, তুই কি তার সাথে ঝগড়া করিস নাই?
আমি তো আমার মতো ঘুমিয়েছিলাম, আর সে কখন আমার রুমে ঢুকেছে আমি তো নিজেও জানি না। হয়েছে, সব কিছুই বুঝতে পারছি। আমাকে আর কিছু বোঝানোর দরকার নেই। কলেজ থেকে কখন আসবি? আমি আবার নদীদের বাড়িতে যাব। আচ্ছা, কলেজ ছুটি দিলে তুই ওই দিক দিয়ে নদীদের বাড়িতে চলে যাস। আস্তে আস্তে দেরি হবে। আর তুমি নদীদের বাড়িতে গেলে যাও, আমিও না হয় নদীদের বাড়িতে যাব তোমাকে নিয়ে আসার জন্য। আচ্ছা, কলেজ ছুটি দিলে তুই ওই দিক দিয়ে নদীদের বাড়িতে চলে যাস, আমি ওইখানেই থাকবো। হৃদয় আর কিছু না বলে ওইখান থেকে চলে আসলো বাহিরে, বাইক নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিল। অন্যদিকে নদী বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে স্কুলের জন্য রেডি হয়ে চলে গেল স্কুলে। নদীকে আজকে চুপচাপ থাকতে দেখে তার বান্ধবীরা বলতে লাগলো, কি রে নদী, আজকে তুই এত চুপচাপ? মনে হচ্ছে আজকে তোর মন অনেক শান্ত। আর দেখেও মনে হচ্ছে তুই খুব শান্তিতে আছিস আজকে। হ্যাঁ, আজকে খুব শান্তিতে আছি রে। কালকে রাতে যা হয়েছে বলে বোঝাতে পারবো না। কালকে রাতের জন্য আজকে আমি শান্তিতে আছি। কি হয়েছে বান্ধবী? প্লিজ 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 বল আমাদেরকে, আমরাও শুনতে চাই কি হয়েছে এমন যে তুই বলতেছিস আজকে খুব শান্তিতে আছিস। আমরাও একটু শান্তিতে থাকতে চাই। তোরা তো রিলেশন করিস, তোরা কিভাবে শান্তিতে থাকবি? তোরা থাকতে পারবি না। থাকতে হলে বিয়ে কর, বিয়ে করলে জামাইয়ের সাথে শান্তিতে থাকতে পারবি। তার মানে তুই বিয়ে করে ফেলেছিস আর এটার জন্য বলতেছিস অনেক শান্তিতে আছি? আরে না, আমি এখন বিয়ে করব না, পরীক্ষার পরে বিয়ে করব। আর আমি আমার মামাতো ভাইকেই বিয়ে করব। আর তোরা তো জানিস আমি আমার মামাতো ভাইকে কতটা ভালোবাসি। সো গতকালকে রাতে তার বুকের উপরে পুরোটা রাত ঘুমিয়েছি। আজকে এটার জন্য অনেক শান্তিতে এখানে বসে আছি। ও আচ্ছা, এটার জন্য তো বলি এত শান্তিতে তুই কিভাবে আছিস। যাই হোক, তুই ভালো থাকলে আমরাও ভালো। বিয়ে কবে করতেছিস? বললাম তো পরীক্ষার পরে করব। এর আগে যা পরিস্থিতি খারাপ হয় তাহলে এর আগেও করে ফেলবো। নদী এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলে বসে আছে, এমন সময় ক্লাসরুমের ভিতরে প্রবেশ করলো স্যার। সারাদিন স্কুল শেষ করে বাড়িতে গিয়ে কলিং বেল দিতেই তার আম্মু দরজা খুলে দিল। নদী বাড়ির ভিতরে প্রবেশ করতেই দেখতে পেল তার ফুপু আর হৃদয় বসে আছে সোফায়। দুজনকে বসে থাকতে দেখে নদী বলতে লাগলো, ফুফু কখন আসবে তুমি? আমি তো এসেছি 10টার দিকে, তুই তো ওই স্কুলে চলে গেছিস, তাই আমাকে দেখতে পাস নাই। যা ফ্রেশ হয়ে আয়, সারাদিন স্কুল শেষ করে এরপর এসেছিস। আচ্ছা তুমি বসো, আমি আসতেছি ফ্রেশ হয়ে। এই বলে নদী চলে গেল তার রুমে। এইদিকে হৃদয় বসে আছে। হৃদয়কে বসে থাকতে দেখে নদীর আম্মু বলতে লাগলো, হৃদয় নদী তো বাড়িতে এসেছে, যাও ওর রুমে গিয়ে বসে ওর সাথে কথা বলো। আমি তোমার আম্মুর সাথে কথা বলতেছি। এখানে বড়দের মাঝে থাকলে তোমার আনইজি ফিল হবে। নদীর আম্মু এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলা শেষ হতেই হৃদয় চলে আসলো নদীর রুমে, দরজা ঠেলে ভিতরে প্রবেশ করতেছে। এদিকে নদী মাত্র তার ড্রেস চেঞ্জ করবে বলে ড্রেস খুলেছে, এমন সময় হৃদয় নদীর রুমের ভিতরে প্রবেশ করে। নদীর এইরকম অবস্থা দেখে তাড়াতাড়ি করে রুমের বাইরে চলে আসলো। এদিকে নদীও বেশ খানিকটা লজ্জা পেয়ে গেল। তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে বাইরে এসে দেখে হৃদয় দাঁড়িয়ে আছে। হৃদয়কে দাঁড়িয়ে থাকতে দেখে নদী বলতে লাগলো, ভাইয়া ভেতরে আসো। হৃদয় নদীর দিকে একবার তাকিয়ে চলে আসলো ঘরের ভিতরে। এইদিকে নদী ঘরের ভিতরে এসে হৃদয়কে উদ্দেশ্য করে বলতে লাগলো, সরি ভাইয়া, আসলে আমি ভেবেছিলাম কেউ আসবে না, তার জন্য আর কি দরজাটা হালকা চাপিয়ে দিয়ে ড্রেস চেঞ্জ করছিলাম। কিন্তু তুমি যে রুমের ভেতরে চলে আসবে আমি বুঝতেই পারিনি। সরি বলতে হবে না, আর সরি বলা দরকার আমার, কারণ রুমের ভিতরে প্রবেশ করার আগে নক করে প্রবেশ করা দরকার ছিল। আচ্ছা সরি বলতে হবে না, তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। হৃদয় চুপচাপ বসে রইল। বিছানার উপরে থাকা ফোনটা হাতে নিয়ে চালু করতে যাবে, এমন সময় দেখতে পেল লক দেওয়া। হৃদয় কি যেন মনে করে তার নাম দিতেই লক খুলে গেল। বেশ কিছুক্ষণ ঘাটাঘাটি করে দেখতে পেল কোনো ছেলের সাথে কথা বলে না, এমনকি হৃদয়ের অনেকগুলো ছবি তার গ্যালারিতে আছে। হঠাৎ করে দরজা খোলার শব্দ পেয়ে হৃদয় তাড়াতাড়ি করে ফোনটা বন্ধ করে যেখানে রাখা ছিল ফোন সেখানে রেখে দিল। নদী বাহিরে এসে হৃদয়কে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুমি এখানে বসে থাকবে নাকি নিচে যাবে? যদি এখানে বসে থাকো তাহলে আমি খাবার নিয়ে উপরে আসব, আর যদি নিচে চলে যাও তাহলে নিচে খাবার খাবে। তুই উপরে খাবার নিয়ে আয়, আমি এখানে বসে আছি। নদী চলে আসলো নিচে, খাবার নিয়ে উপরে এসে চুপচাপ বসে খাবার খাইতেছে। এমন সময় কি যেন মনে করে হৃদয়ের সামনে গিয়ে এক লোকমা খাবার হাতে নিয়ে হৃদয়ের মুখের কাছে ধরতেই হৃদয় কি যেন মনে করে খাবারটা খেয়ে নিল।
নদীও বেশ খুশি হলো। নদীর এরকম খুশি হওয়া দেখে হৃদয় বলতে লাগলো, কি রে, খুশি হয়েছিস মনে হয় অনেক। হ্যাঁ, অনেক খুশি হয়েছি। এ বলে নদী আবার হৃদয়কে খাবার খাইয়ে দিতে লাগলো। দুইজন মিলেমিশে খাবার খাওয়া শেষ করে চলে আসলো নিচে। নদীর আম্মু হৃদয়কে উদ্দেশ্য করে বলতে লাগলো, হৃদয়, তুমি তো কোনো কিছুই খেলে না। নদী, এক কাজ কর, তোর ভাইয়াকে খাবার দিয়ে। সারাদিন কলেজ করে এসে খাবার খায় নাই। খাবার দিতে হবে না, খাবার খেয়ে এসে আমার কাছ থেকে। নদীর কথা শেষ হতেই হৃদয় ফিসফিস করে নদীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, নদী চুপ কর, তোর আম্মুর সামনে আমার সম্মান নষ্ট করিস না। এমনিতেই তুই অনেক সম্মান নষ্ট করেছিস, এখন প্লিজ এসব বলে আর সম্মান নষ্ট করিস না। বলে দিব নাকি তুমি যে আমার সব দেখে ফেলেছো? নদীর কথা শেষ হতে না হতেই নদীর আম্মু বলতে লাগলো, নদী, ফিসফিস করে কি বলতেছিস? দুইজন কি কোথাও ঘুরতে বের হবে নাকি? হ্যাঁ আম্মু, ভাইয়াকে বলতেছি আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। ভাইয়া বলতেছে এখন নিয়ে যেতে পারবে না, তাই আর কি একটু ব্ল্যাকমেল করার চেষ্টা করছিলাম। ও ফুফু, তুমি একটু ভাইয়াকে বলো না যে আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। হৃদয় মেয়েটা যেহেতু এত করে বলছে একটু ঘুরতে নিয়ে যা, এমন করিস কেন? মেয়েটা তো আর একা একা ঘোরাঘুরি করতে পারে না। এখনকার যে জেনারেশন, ছেলেরা শুধু মেয়েদেরকে ডিস্টার্ব করে রাস্তাঘাটে। তুই ঘুরতে নিয়ে গেলে অনেকক্ষণ ঘোরাঘুরি করে আসতে পারবে। আচ্ছা যা, রেডি হয়ে আয়, আমি তোকে নিয়ে যাব। ফুফু, তুমি আমার স্কুলের ব্যাগ নিয়ে চলে যাও, আমি ভাইয়ার সাথে ঘুরোঘুরি করে ওই দিক দিয়ে তোমাদের বাসায় চলে আসব। ঠিক আছে, তুই চিন্তা করিস না, এখন যা, আমি তোর ব্যাগ নিয়ে চলে যাব। নদী এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর চলে আসলো তার রুমে। ঘোরাঘুরি করার জন্য কালো একটা বোরকা এমন ভাবে পড়েছে যাতে তার হাত পা কোনো কিছুই না দেখা যায়। পুরো পর্দাশীল হয়ে চলে আসলো নিচে। হৃদয়ের সাথে দাঁড়িয়ে আছে। এমন সময় হৃদয়ের আম্মু বলতে লাগলো, বাহ নদী, তোকে তো দেখতে খুবই সুন্দর লাগছে, যা তাহলে এখন। হৃদয় নদীকে নিয়ে চলে আসলো একটা পার্কে। দুজন বসে আছে। এমন সময় নদী বলতে লাগলো, ভাইয়া, একটা সত্যি কথা বলবে, তুমি কি কারোর সাথে রিলেশন করো বা কাউকে পছন্দ করো? হ্যাঁ, আমি একটা মেয়েকে পছন্দ করি, তবে মেয়েটার বিয়ে হয়ে গেছে, তারপরেও আমি পছন্দ করি। ও আচ্ছা, মেয়েটার মনে হয় 2টা বাচ্চা আছে, তাই না? তুই কিভাবে জানলি মেয়েটার 2টা বাচ্চা আছে? নিশ্চয়ই তুই আমার মনের মধ্যে ঢুকে বসে আছিস, তাই না? হ্যাঁ, আমি তোমার মনের মধ্যে ঢুকে বসে আছি যাতে তুমি আমাকে বের করতে না পারো। আমি ফুচকা খাবো। আচ্ছা চল, ফুচকা খাইয়ে এরপরে তোকে নিয়ে বাসায় চলে যাব। খুব ক্লান্ত লাগতেছে, আমার ঘোরাঘুরি করতে ভালো লাগতেছে না। ঠিক আছে, চলো তাহলে ফুচকা খেয়ে এরপরে বাসায় চলে যাব। হৃদয় নদীকে নিয়ে ফুচকা খেয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। নদী বাড়ির ভিতরে প্রবেশ করে সোজা চলে আসলো হৃদয়ের রুমে। বোরকাটা খুলে ওড়না নিয়ে চলে আসলো নিচে। হৃদয়ের আম্মুর পাশে বসে নদী কথা বলতে লাগলো। বেশ কিছুক্ষণ কথাবার্তা বলার পর হৃদয়ের আম্মু বলতে লাগলো, আমার ছেলেটাকে যে তোর প্রতি পাগল বানাচ্ছিস, দেখে রাখতে পারবি তো? আমি তাকে দেখে রাখবো কেন? সে আমাকে দেখে রাখবে। আমি পিচ্ছি একটা মানুষ, আমি তাকে কিভাবে দেখে রাখবো? তোরা দুইজন দুজনকে দেখে রাখবি, তাহলেই হবে। হৃদয়ের আম্মু এইসব কথাবার্তা বলতেছে। এমন সময় হৃদয় সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, তুমি তাকে দেখে রাখার কথা বলতেছো? কাকে আর দেখে রাখার কথা বলবো? তোকে দেখে রাখার কথা বলছি। নদী তো তোকে পাগল বানাচ্ছে, সো এখন তো দেখে রাখতে হবে তোকে। তুমি কি ভেবেছো এই পেতনিকে আমি বিয়ে করব? এই পেতনির বয়স মাত্র 14 বছর, আর তুমি বলতেছো তাকে বিয়ে করার জন্য? 14 বছর তো কি হয়েছে? এখনকার মেয়েদের বয়স তফাৎ করে না। তোর পাশে যদি নদী দাঁড়ায় তাহলে নদী তোর কাঁধে পড়ে। সো এত বেশি কথা না বলে নদী যেভাবে বলবে সেভাবে চলাচল করবে। ঠিক আছে আম্মু, তুমি যেভাবে বলবে সেভাবেই হবে। হৃদয়ের আম্মু এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর হৃদয় বলতে লাগলো, আচ্ছা আম্মু, আমি এখন বাইরে গেলাম, আর পিচ্ছি চুপচাপ পড়তে বসবি। কিছুক্ষণ পর আমি যেন এসে তোকে পড়তে দেখি। পড়বো না তোমার মতো খচ্চর ব্যাটার কাছে। আচ্ছা, না পড়লে রাতে তো আমার কাছে ঘুমাতে আসবি, লাথি মেরে নিচে ফেলে দিব, তখন দেখব তুই কিভাবে আমার কাছে এসে ঘুমাস। ব্ল্যাকমেল করতেছো? ব্ল্যাকমেল করলে কোনো কিছুই হবে না। আমি তোমার কাছে ঘুমাবো না, আজকে ফুপুর কাছে ঘুমাবো।
আজকে ফুফা বাড়িতে আসবে না। আচ্ছা দেখা যাবে, এখন আমি গেলাম, যেটা বলেছি সেটা যাতে হয়। এই বলে হৃদয় চলে আসলো বাড়ির বাহিরে। হাঁটতে হাঁটতে তার বন্ধুদের সাথে দেখা করার জন্য 3 রাস্তার মোড়ে এসে দাঁড়ালো। আশেপাশে তাকিয়ে দেখে সবাই একসাথে আসতেছে। হৃদয় চায়ের দোকানে বসে পড়তেই তার বন্ধুরাও এসে বসে পড়লো হৃদয়ের পাশে। হৃদয়কে উদ্দেশ্য করে তামিম বলতে লাগলো, কিরে হৃদয়, তুই না বললি তোর মামাতো বোনকে একটু ভালো লাগে না? আজকে তো দেখলাম পার্কে বেশ ভালো করেই ঘোরাঘুরি করছিলি। আবার তুই তোর মামাতো বোনকে বাদাম ছিলে দিচ্ছিলি আর সে খাচ্ছিল। আর বলিস না, আম্মু জোরাজুরি করার কারণে আমি গিয়েছিলাম তাকে নিয়ে ঘোরাঘুরি করতে। ও আচ্ছা, বুঝতে পারছি, আর বলতে হবে না। হৃদয় এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলা শেষ করে বসে আছে সবাই। এমন সময় হৃদয় শরীফকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শরীফ, সত্যি বলতে নদীকে এখন আমার কেমন যেন ভালো লাগা শুরু হয়ে গেছে। সে আমাকে খাইয়ে দেয়, আমার খুবই ভালো লাগে। আমি বাধ্য ছেলের মতো খেয়ে নিই। তাহলে মামা আর কি বলবো, বিয়ে করে ফেল, একমাত্র এটা ছাড়া আর কোনো বলার নেই। আরে না, কি বলতেছিস? ওর বয়স মাত্র 14 বছর। সে এখনো পিচ্ছি, সামনাসামনি এরকম করে, কিন্তু আমি তো তাকে এখনো ছোট মনে করি। তুই হয়তো ভুলে গেছিস, আমার গার্লফ্রেন্ডের বয়স মাত্র 15 বছর। এই কয়েকদিন আগে পড়েছে। তোরা নিজেরাই তো বার্থডে পালন করেছিস। সে যদি সব কিছু বুঝে, তাহলে তোর মামাতো বোনকে বুঝবে না? সেও আশা করি সব কিছুই বুঝে। আমি এত কিছু জানি না, তবে এখন বিয়ে করার একদম ইচ্ছা নেই। ঠিক আছে, তোর যেদিন ভালো লাগবে সেদিনই করতে পারবি। আচ্ছা, আজকের বাসায় চলে যাই রে, শরীরটা তেমন ভালো লাগতেছে না। আর কয়েকদিনের ভিতরে একটা কাজ জোগাড় করতে হবে। কেন? কাজ জোগাড় করবি কেন? তোদের না একটা অফিস আছে, ওই অফিসে দেখাশোনা করলেই তো পারিস। হ্যাঁ, দেখাশোনা করলে পারি, কিন্তু ওইখান থেকে আমাকে কোনো টাকা দিবে না। আর শান্তাকে বিয়ে করতে হলে আমার প্রচুর টাকার প্রয়োজন হবে, কারণ তার আব্বু এমনি এমনি তো আর তাকে বিয়ে দিবে না। হ্যাঁ, এটা ঠিক বলেছিস, কেউ তো আর এমনি এমনি দিয়ে দেয় না। আছে, দেখ যেটা ভালো হয় সেটাই কর। আমিও দেখি আব্বুর অফিসে জয়েন করব। হৃদয় এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণের মধ্যে সবাই সবার বাসায় চলে গেল। এদিকে হৃদয় সন্ধ্যায় বাসায় ফিরে দেখে এখনো নদী বসে বসে টিভি দেখতেছে। হৃদয়কে দেখে নদী এক দৌড়ে চলে আসলো হৃদয়ের রুমে। হৃদয়ের আম্মু হৃদয়কে উদ্দেশ্য করে বলতে লাগলো, হৃদয়, মেয়েটা কিছুক্ষণ আগে পড়া শেষ করে এরপরে নিচে এসেছে। একা একা তার ভালো লাগতেছিল না, তাই বলেছি যে টিভি দেখার জন্য। মেয়েটাকে কিন্তু কিছু বলিস না তুই। ঠিক আছে আম্মু, আমি এখন রুমে গেলাম। এই বলে হৃদয় চলে গেল তার রুমে। গিয়ে দেখে নদী বিছানায় চুপচাপ বসে বসে পড়তেছে। হৃদয় রুমের দরজা লাগিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ বিছানায় শুয়ে থাকার পর নদী হৃদয়কে উদ্দেশ্য করে বলতে লাগলো, হৃদয় ভাইয়া, তুমি গতকালকে সিগারেট খেয়েছো, আমি তোমাকে দেখেছি। তুমি আর সিগারেট খাবে না, আমার সিগারেটের ধোঁয়া একদম সহ্য হয় না। সিগারেটের ধোঁয়া তোর সহ্য হয় না, আমার সহ্য হয় কিভাবে? তুমি খাও, এটার জন্য তোমার সহ্য হয়, কিন্তু আমার সহ্য হয় না। প্লিজ আর কখনো সিগারেট খাবে না। আচ্ছা, ছেড়ে দেওয়ার চেষ্টা করব, তবে একেবারে ছেড়ে দিতে পারবো না, আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। নদী এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর আস্তে আস্তে করে হৃদয়ের কাছে চলে আসলো। হঠাৎ করে নদী হৃদয় ঠোঁটজোড়া কামড়ে ধরে লিপকিস করতে লাগলো। এদিকে হৃদয় আস্তে আস্তে করে নদীর সাথে রেসপন্স করতেছে। বেশ কিছুক্ষণ রেসপন্স করার পর হঠাৎ করে হৃদয় নদীকে তার নিচে ফেলে দিয়ে নদীর উপরে উঠে খুব ভালো করে লিপকিস করতে লাগলো। প্রায় অনেকক্ষণ লিপকিস করার পর হঠাৎ করে নদী বুঝতে পারলো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তাই তাড়াতাড়ি করে হৃদয়কে হালকাভাবে ধাক্কা দিয়ে সরিয়ে উঠে পড়লো। এদিকে হৃদয় বেশ খানিকটা বুঝতে পেরে নদীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সরি, আসলে বুঝতেই পারছিস দুজন দুজনের মধ্যে ছিলাম না। আচ্ছা তুই বস, আমি ছাদ থেকে আসতেছি। এখানে থাকলে আবার করতে মন চাইবে। সমস্যা নেই, বসে থাকো, আমি পড়তেছি। নদী আবারও পড়া শুরু করলো। বেশ কিছুক্ষণ পড়া শেষ করে দুজন চলে আসলো নিচে। হৃদয়ের আম্মু দুজনকে ডিম সিদ্ধ করে এনে দিল। এদিকে হৃদয় তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, এই পেতনিকে তুমি ডিম দাও কেন? এই পেতনিকে ডিম দিবে না, আমাকে ডিম দাও। এই নাও, আমি ডিম খাবো না, তুমি নিজেই খাও। হৃদয়, মেয়েটার সাথে এমন করছিস কেন? তোকে দিয়েছি না একটা, তুই একটা খা, দরকার পড়লে আবার সিদ্ধ করে দিব। আম্মু, আমি তো মজা করছিলাম।
আর নদী রাগ করিস কেন? আমি কি বলছি তোরটা খাবো? আমি তো মজা করছি। এই নে খা। হৃদয়ের আম্মু এসব কথাবার্তা বলতেছে, এদিকে হৃদয় বেশ কিছুক্ষণ বসে থাকার পর ডিম খেয়ে চলে আসলো ছাদে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর নদীও চলে আসলো সাথে। এসে দেখে হৃদয় বসে বসে ফোন টিপতেছে। নদী হৃদয়ের কোলে বসে পড়ল। হৃদয়কে জড়িয়ে ধরে হৃদয়ের গালে কপালে ঠোঁটে আলতো করে চুমু দিতেছে। এটা দেখে হৃদয় বলতে লাগলো, পিচ্ছি, তুই এই সব কিছু কোথায় থেকে শিখেছিস আমাকে বলতো একটু। আমি ফোনে দেখেছি এইসব, আর তোমার সাথে এখন এসব করতেছি। বাহ, বেশ ভালোই হয়েছে। তুই তো দেখি অনেক উন্নতি করে ফেলেছিস তোর জীবন। এখন এক কাজ কর, আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বসে থাক আর আদর কর। হ্যাঁ করতেছি। আমাকে কখনো ছেড়ে যাবে না তো? আমি তোমাকে অনেক আদর করব। কখনোই ছেড়ে যাব না পিচ্ছি তোকে। সামনে তো তোর পরীক্ষা, মন দিয়ে পড়বি কিন্তু। আর তুই যে আমাকে পছন্দ করিস মামি জানে নাকি? হ্যাঁ, আমি আম্মুকে সরাসরি বলে দিয়েছি যে আমি তোমাকে বিয়ে করব। পরে আম্মু বলেছে যে তুমি যদি রাজি থাকো তাহলে বিয়ে দিবে। আমি যদি রাজি না হই এখন, তাহলে তুই কিভাবে নিবি আমাকে শুনি? আমি যদি তোমাকে না পাই তাহলে তোমাকে ফোন করব, সাথে আমি নিজেও মরে যাব। চুপ, বলবি না? এই বলে হৃদয় আস্তে করে নদীর ঠোঁটে চুমু দিয়ে দিল। বেশ কিছুক্ষণ কিস করার পর হৃদয় নদীকে উদ্দেশ্য করে আবারও বলতে লাগলো, এখন তাহলে চল নিচে যাই, রাত 10টা বেজে গেছে। ঘুমাবি না? আমার এখানে খুবই ভালো লাগতেছে এইভাবে, আর একটু বসে থাকো। ঠিক আছে, তবে বেশিক্ষণ থাকা যাবে না। আব্বু চলে আসলে নিচে চলে যেতে হবে। আর আমি চিন্তা ভাবনা করতেছি যে কয়েকদিনের ভিতরে আব্বুর অফিসে জয়েন করব। তখন তো সারাদিন আমাকে পাবি না, তখন কি করবি? সারাদিন না পাই, রাতের বেলা তো বাসায় আসবে। রাতের বেলা এভাবে গল্প করব আর সারা রাত তোমার বুকে শুয়ে ঘুমাবো। ঠিক আছে, এখন চল নিচে গিয়ে ঘুমাই। এই বলে হৃদয় চলে আসলো নদীকে নিয়ে তার রুমে। বিছানায় দুজন শুয়ে শুয়ে মুভি দেখতেছে। এমন সময় নদী হঠাৎ করে হৃদয়ের বুকের উপরে উঠে গেল। এটা দেখে হৃদয় বলতে লাগলো, এইভাবে ঘুমাতে ভালো লাগে নাকি তোর? হ্যাঁ, এইভাবে ঘুমাতে আমার খুবই ভালো লাগতেছে। গতকালকে ঘুমিয়েছিলাম, স্কুলে যাওয়ার পরে খুবই শান্তি লাগতেছিল। সারাদিন আমি খুব ভালোভাবে কাটাতে পারছি। ও আচ্ছা, তার জন্য আজকেও এইভাবে ঘুমাবি? হ্যাঁ, এখন ফোন বন্ধ করো আর আমাকে জড়িয়ে ধরে ঘুমাও। হৃদয় নদীর কথায় ফোনটা বন্ধ করে রেখে নদীকে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি জমালো। অন্যদিকে হৃদয়ের আব্বু বাড়ির ভিতরে প্রবেশ করতেই হৃদয়ের আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার? তোমার ছেলেকে 2 দিন ধরে দেখতেছি না। আমি আসার আগেই ঘুমিয়ে যায় নাকি? না, গতকালকে থেকে নদী এই বাড়িতে থাকতেছে তো, আর হৃদয়ের রুমে থাকতেছে, তাই আর কি ওরা দুজন তাড়াতাড়ি রুমে চলে যায়। ও আচ্ছা, দুজনের তাহলে বিয়েটা খুব তাড়াতাড়ি দিয়ে দিতে হবে। ওরা দুজন যখন বলবে বিয়ে করবে তখন ওদের দুজনের বিয়ে দিব, এর আগে বিয়ে দিব না। কিন্তু আমি চিন্তা করছি নদীর, কারণ সে তো এখন অনেক ছোট, মাত্র 14 বছর। যদি এখনই বিয়ে দিয়ে দিই তাহলে তো সমস্যা হতে পারে। সমস্যা হবে না। আর এখনকার মেয়েরা তো সব কিছুই বুঝে, আশা করি তাদের মধ্যে কোনো সমস্যা হবে না। সমস্যা না হলেই ভালো। হৃদয়ের আব্বু আম্মু এসব কথাবার্তা বলতেছে। এদিকে হৃদয় নদীকে নিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে হৃদয় বসে আছে নিচে। এমন সময় তার আব্বু অফিসের জন্য রেডি হয়ে আসলো। হৃদয়কে দেখে হৃদয়ের আব্বু বলতে লাগলো, কিরে, আজকে তুই নিচে, তাও আবার এই সময়? তুই তো কখনো এই সময় ঘুম থেকে উঠিস না। হাজারবার ডাকার পরেও তো তোর ঘুম ভাঙানো যায় না, হ্যাঁ? নদী উঠে চলে গেছে তো, আর সকালবেলা ঘুম থেকে উঠিয়ে এরপরে চলে গেছে, তাই আর কি এই সময় আমাকে নিচে দেখতে পেয়েছো। আর তোমার সাথে কিছু কথা ছিল। আমি আস্তে আস্তে অফিসের দিকে শিফট হতে চাই। আমি চাইছিলাম যে আজকেই অফিসে যাওয়ার জন্য। যেহেতু তুই আজকে চাইছিস যাওয়ার জন্য, তাহলে সকাল 10টার দিকে তুই অফিসে চলে যাস। আমি এখন যাইতেছি, জরুরি একটা মিটিং আছে। মিটিং শেষ হতে হতে 9টা বা 9:30 বাজবে, তখন আমি অফিসে চলে যাব। তুই 10টার সময় গেলে আমাকে পাবে। তখন আমি তোকে আস্তে আস্তে সব কিছু দেখাতে দেখাতে বুঝিয়ে দিতে পারবো কোনটা কি। আচ্ছা আব্বু, তুমি যাও তাহলে, আমি সকাল 10টার দিকে অফিসে থাকবো। হৃদয়ের আব্বু বের হয়ে পড়লো অফিসে যাওয়ার উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণের মধ্যে চলে আসলো অফিসে। এদিকে হৃদয় খাওয়া দাওয়া করে তার রুমে এসে আবারও শুয়ে পড়লো। কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। সকাল 10টার দিকে ঘুম থেকে উঠে হৃদয় চলে আসলো নিচে। তার আম্মুকে বলে অফিসের দিকে রওনা দিল। হৃদয় অফিসে যাওয়ার সময় নদীদের স্কুলের সামনে দিয়ে যাচ্ছিল। এমন সময় নদীর কথা মনে পড়ে গেল তার।
স্কুলের সামনে বাইক দাঁড়া করিয়ে দোকান থেকে এক বক্স চকলেট কিনে চলে আসলো স্কুলের ভিতরে হাঁটতে হাঁটতে। উপরের দিকে যাইতেছে এমন সময় পিছন থেকে প্রিন্সিপাল স্যার হৃদয়কে উদ্দেশ্য করে বলতে লাগলো, আরে হৃদয়, তুমি এখানে? তাও আবার এত বছর পর। ওইদিকে কোথায় যাইতেছো? হ্যাঁ স্যার, আমি একটু ক্লাস 10-এর দিকে যাচ্ছিলাম। আমার মামাতো বোন পড়ালেখা করে, তো তার সাথে একটু দেখা করার জন্য। আর আপনি কেমন আছেন? অনেক দিন পর আপনার সাথে দেখা হয়েছে, প্রায় 4 বছর পর। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার আব্বু কেমন আছে? তোমার আব্বু তো আর আগের মতো এই স্কুলে আসে না, অফিসের কাজে সব সময় ব্যস্ত থাকে। গত কয়েক মাস আগে সকালবেলা দেখা হয়েছিল তোমার আব্বুর সাথে। আব্বু আলহামদুলিল্লাহ আগের চাইতে খুবই ভালো আছে। হৃদয় প্রিন্সিপাল স্যারের সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে চলে আসলো ক্লাস 10-এর রুমের সামনে। হৃদয়কে দেখে নদী মুচকি একটা হাসি দিয়ে স্যারকে বলে চলে আসলো বাহিরে। হৃদয় নদীর হাতে চকলেট দিয়ে বলতে লাগলো, এই নে চকলেট, এইগুলো খাবি তোর বান্ধবীদেরকে নিয়ে। আচ্ছা খাবো, কিন্তু এখন আমাকে একটু আদর করে দিয়ে যাও। এটাই স্কুল, এখানে আদর করলে সমস্যায় পড়ে যাবি তুই। এখন ক্লাসে যা, স্কুল শেষ করে বাসায় যাবি। বিকালে রাতের বেলা তোকে অনেক আদর করব। কিন্তু আমার এখন লাগবে, আমার গালে চুমু দিয়ে যাও। হৃদয় আশেপাশে তাকিয়ে কাউকে না দেখতে পেয়ে তাড়াতাড়ি করে নদীর গালে চুমু দিয়ে বিদায় জানিয়ে চলে আসলো তার আব্বুর অফিসে। এদিকে নদী ক্লাসরুমে এসে ব্যাগের ভিতরে সবগুলো চকলেট রেখে ক্লাস করতেছে। এমন সময় তার বান্ধবী মুন্নি বলতে লাগলো, বাহ, তোর মামাতো ভাই তো দেখি স্কুলে এসে তোকে চকলেট দিয়ে যায়, এত ভালোবাসে তোকে। এরকম যদি আমার একটা মামাতো ভাই থাকতো তাহলে তো আমি তাকে অনেক ভালোবাসতাম। হয়তো কোথাও যাচ্ছিল এদিক দিয়ে, তাই আর কি আমার কথা মনে পড়াতে চকলেট দিয়ে গেছে। নদী তার বান্ধবীদের সাথে কথা বলতে লাগলো। অন্যদিকে হৃদয় চলে আসলো তার আব্বুর অফিসে। ঘুরে ঘুরে তার আব্বুর সাথে পুরো অফিসটা দেখতে লাগলো। এদিকে হৃদয়ের আব্বু হৃদয়কে সবকিছু বুঝিয়ে দিতেছে। দেখতে দেখতে দুপুর হয়ে আসলো। হৃদয় বসে আছে। এমন সময় হৃদয়ের আব্বু হৃদয়কে উদ্দেশ্য করে বলতে লাগলো, হৃদয়, আরে বিকাল 3টা বেজে গেছে, এখন তুই তাড়াতাড়ি বাড়িতে চলে যা। আর যাওয়ার সময় নদীকে তাদের বাড়িতে নামিয়ে দিয়ে এরপরে বাড়িতে যাস, হ্যাঁ? নদীকে নিয়ে যেতে হবে কেন? সে তো রিক্সা দিয়ে যেতে পারবে। প্রত্যেক দিন তো সে রিক্সা দিয়ে চলে যায় তার বান্ধবীদের সাথে। এখন থেকে তুই নিয়ে যাবি, আবার তুই সকালবেলা স্কুলের সামনে নামিয়ে দিয়ে অফিসে আসবি। তোর কাজ হচ্ছে এটা, বুঝলি? এটার জন্য আমাকে কত টাকা বেতন দিবে? আর অফিসে কাজ করার জন্য কত টাকা বেতন দিবে? ওকে স্কুলে দিয়ে যেতে আর নিয়ে আসতে এটার জন্য আবার টাকা লাগবে নাকি? আমি তো এখনো বিয়ে করি নাই। বিয়ে করতাম তাহলে না হয় তুমি টাকা না দিতে। এখন থেকে আমাকে টাকা দিতে হবে, সো আমি এত কিছু জানি না। আচ্ছা যা, নদীকে নিয়ে আসা আর নেওয়ার জন্য 10,000 টাকা দেবো, আর অফিসের বেতন দেবো 12,000 টাকা, মোট 22,000 টাকা পাবি। ঠিক আছে, আমাকে না হয় এটাই দিও। এখন তাহলে আমি যাই, আর সাবধানে চলে আইসো রাতের বেলা। হৃদয় এইসব কথাবার্তা বলতেছে। তার আব্বুর সাথে বেশ কিছুক্ষণ পর চলে আসলো নিচে। বাইক নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিল। স্কুলের সামনে আসতেই দেখতে পেল স্কুল মাত্র ছুটি দিয়েছে। হৃদয় 2-3 মিনিট দাঁড়াতেই নদী চলে আসলো হৃদয়ের কাছে। হৃদয়কে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার, এখন দেখলাম এখানে দাঁড়িয়ে আছো? আমাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য নাকি? হ্যাঁ, বাসায় নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছি, উঠো এখন। নদী বাইকে উঠে পড়তেই হৃদয় বাইক চালিয়ে চলে আসলো নদীদের বাড়ির সামনে। নদীকে বাইক থেকে নামিয়ে দিতেই নদী বলতে লাগলো, বাড়ির ভেতরে আসো, আম্মু বাসায় নেই আজকে, আসতে আসতে সন্ধ্যা হবে হয়তো। আচ্ছা চলো, আর আমার জন্য কিছু রান্না করবি, খুব ক্ষুধা লাগছে, তোর হাতে রান্না খাবো। আচ্ছা চলো আগে বাড়ির ভেতরে, এরপরে না হয় দেখা যাবে কি রান্না করে খাওয়াতে পারি। হৃদয় আর নদী চলে আসলো উপরে। নদী ব্যাগ রেখে ড্রয়ার থেকে ড্রেস বের করে হৃদয়ের দিকে তাকিয়ে মুচকিয়ে একটা হাসি দিয়ে হৃদয়ের সামনে যেই চেঞ্জ করতে যাবে এমন সময় হৃদয় বলতে লাগলো, তুই কি পাগল হয়ে গেছিস? আমার সামনে চেঞ্জ করতেছিস কেন? ওয়াশরুমে যা, ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আয়। তুমি তো ওই দিন দেখে ফেলেছো, আর এখন দেখলে কোনো সমস্যা নেই। আশা করি তুমি এখন আমাকে কোনো কিছুই করবে না। নদী হৃদয়ের সামনে ড্রেস চেঞ্জ করে হৃদয়কে নিয়ে চলে আসলো নিচে। রান্নাঘরে দুজন দাঁড়িয়ে আছে। এদিকে নদী ফ্রিজ থেকে গরুর মাংস বের করে পানিতে ভিজিয়ে রাখলো। আটা গুলতেছে নদী, আর হৃদয় তাকিয়ে আছে নদীর দিকে। হঠাৎ করে নদীর কয়েকটা চুল তার মুখের সামনে আসতেই হৃদয় এক হাত দিয়ে নদীর চুলগুলো কানের পিছনে গুজে দিল। এদিকে নদী হৃদয়ের দিকে তাকিয়ে তার মুখ এগিয়ে দিতেই হৃদয় হাঁটু গেড়ে বসে নদীর ঠোঁটে আলতো করে চুমু দিয়ে দিল।
নদী বেশ কিছুক্ষণের মধ্যে আটা গুলা শেষ করে গরুর মাংসগুলো ভালোভাবে ধুয়ে ভাজতে লাগলো। বেশ কিছুক্ষণ ভাজার পর হৃদয়ের জন্য স্পেশাল একটা জিনিস বানাতে লাগলো। জিনিসটার নাম আপনারা খুব ভালো করেই জানেন, আর না জানলে কমেন্ট করবেন। হৃদয় খেতে খেতে বলতে লাগলো, বাহ, আমার বউয়ের হাতে রান্না তো খুবই মজা। প্রত্যেক দিন এইভাবে যদি রান্না করে খাওয়াও তাহলে তো খুবই ভালো লাগবে আমার। প্রত্যেক দিন এইভাবে খাওয়াতে পারবো, কোনো সমস্যা নেই। তবে আজকে যেইভাবে আমার কেয়ার করেছো ওইভাবেই কেয়ার করতে হবে। আচ্ছা, আমার মহারানী এখন এখানে থাকবে নাকি আমার সাথে আমাদের বাসায় চলে যাবে? মামি তো এখনো আসে নাই। আম্মু হয়তো তোমাদের বাসায় গিয়েছে, চলো তোমাদের বাসায় যাই, ওইখানে হয়তো আম্মু আছে। এই বলে নদী উপর থেকে তার বোরকা নিয়ে রেডি হয়ে হৃদয়ের সাথে চলে আসলো। হৃদয়ের বাসায় কলিং বেল দিতেই নদীর আম্মু এসে দরজা খুলে দিল। নদীকে দেখে বলতে লাগলো, কি রে, বাড়িতে গিয়েছিলি নাকি? হ্যাঁ আম্মু, বাড়িতে গিয়েছিলাম, তোমাকে পাই নাই, তাই আর কি ভেবেছি যে তুমি এখানে এসেছো, তাই ভাইয়ার সাথে চলে এসেছি এখানে। ভালো করেছিস। হৃদয়কে কিছু রান্না করে খাওয়াস নাই নাকি? তোকে দেখে তো মনে হচ্ছে তুই হৃদয়কে কিছু রান্না করে খাইয়েছিস। হ্যাঁ আম্মু, ওই দিন তো তুমি একটা মজার পিঠা বানিয়ে দিয়েছিলে না, ওই পিঠা আমি বানিয়েছিলাম, ওটাই খেয়েছি দুজন। বাহ, তুই তো দেখি রান্না শিখে গেছিস, তাও আবার হৃদয়ের জন্য। আমি তো তোকে রান্না করে একবারও যেতে দেই না, কিন্তু তুই কিভাবে পারলি এগুলো বানাতে? আরে বুঝো না, জামাইকে যেহেতু খাওয়াতে হবে, সো যেভাবেই হোক বানাতে তো হবে। ফুফু, এখন কিন্তু খুব খারাপ হচ্ছে। আমার মন যতটুকু বলছে, যেভাবে বলছে আমি সেভাবেই তৈরি করেছি। আর তোমার ছেলে তো ছিল, আমাকে সাহায্য করেছে। জানি তো, এটার জন্যই তো আর কিছু বললাম না। কিরে, তুই লুকিয়ে লুকিয়ে কোথায় যাচ্ছিস? ইয়ে না মানে আম্মু, আমি একটু রুমে যাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, যা, বুঝতে পারছি লজ্জা পেয়েছিস। হৃদয় চলে গেল রুমে। এদিকে নদী দুজনের মাঝখানে বসে টিভি দেখতে লাগলো। নদীর আম্মু নদীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতে লাগলো, তোকে কত আদরে লালন পালন করে বড় করেছি জানি না তুই এই বাড়িতে কতটা সুখে থাকবি। তবে আমি আশা করি তোর ফুপু ফুপা কখনোই তোকে কষ্ট দেবে না, হৃদয়ও তোকে কষ্ট রাখবে না। আম্মু, আমার জন্য চিন্তা করো না, আমি এই বাড়িতে থাকলে অনেক সুখে থাকবো। তুমি জানো, আমি যখন ভাইয়ের বুকের উপর ঘুমিয়ে থাকি তখন আমার খুবই ভালো লাগে। আর সকালবেলা আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাসায় চলে যাই। এরপরে সারা দিন স্কুলে থাকলে আমার আর মন খারাপ থাকে না। কেউ যদি আমাকে কিছু বলে তারপরেও মন খারাপ হয় না। আর স্কুলে পড়ার তো প্রত্যেক দিন আমি কমপ্লিট করে যাই ভাইয়ার কাছ থেকে। হ্যাঁ, এভাবেই যাতে তোরা প্রত্যেক দিন সুখে থাকতে পারিস, দোয়া করি। তিনজন বসে বসে টিভি দেখতেছে। এদিকে হৃদয় তার রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় বসে পড়তেই তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বন্ধু শরীফ কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে শরীফ বলতে লাগলো, কি রে হৃদয়, কোথায় আছিস? সারাদিন তো তোর দেখা পেলাম না। এখন কি আসবি না নাকি আড্ডা দেওয়ার জন্য? হ্যাঁ, তোরা 10-15 মিনিট আড্ডা দে, আমি 10-15 মিনিটের ভিতরে আসতেছি। হৃদয় এই বলে কলটা কেটে দিয়ে চলে আসলো নিচে। সবাই একসাথে বসে আছে। হৃদয় তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, আমি এখন একটু বাহিরে গেলাম, আস্তে আস্তে সন্ধ্যা বা রাত হতে পারে। আর নদী, তুই কিন্তু তোর পড়া কমপ্লিট করে রাখবি, আমি এসে তোর পড়া ধরবো। ঠিক আছে, যাও তাহলে। হৃদয় চলে আসলো বাহিরে। হাঁটতে হাঁটতে তার বন্ধুদের কাছে যাওয়ার জন্য রওনা দিল। এইদিকে নদী তার ফুপুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আজকে আমি রান্না করব, তাও আবার ইউটিউব দেখে। তোমরা সবাই কিন্তু খাবে। আর আম্মু, তুমি আব্বুকে ফোন দিয়ে বলে দাও এই বাড়িতে চলে আসার জন্য। আজকে আমার হাতে রান্না খাবে সবাই। না, তোর রান্না করা দরকার নেই, তেল হাতে পড়ে পুড়ে যাবে। আমি নিজেই রান্না করতে পারবো। আরে কিছু না, আমি রান্না করতে পারবো, আমার উপরে ভরসা রাখো। এই বলে নদী চলে আসলো রান্নাঘরে। হৃদয়ের জন্য বিরিয়ানি রান্না করতে লাগলো। একা একা সব রান্না শেষ করে টেবিলের উপরে সাজিয়ে রাখলো। সন্ধ্যা 7টায় হৃদয় বাসায় আসতেই বাড়িতে বিরিয়ানির ঘ্রাণ শুনে বলতে লাগলো, কি ব্যাপার আম্মু, আজকে এত হওয়ার সুস্বাদু করে বিরিয়ানি রান্না করেছো, পুরো বাড়িতে তো ঘ্রাণ ছড়িয়ে পড়েছে। রান্না তো আমি করি নাই, রান্না করেছে নদী। এটার জন্যই তো বাড়িতে এত ঘ্রাণ ছড়িয়ে আছে। হৃদয় এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলা শেষ করে চলে আসলো রুমে। ফ্রেশ হয়ে নিচে এসে বসে সবার সাথে কথাবার্তা বলতেছে। এমন সময় বাড়ির কলিং বেল বেজে উঠল। নদী গিয়ে দরজা খুলতেই দেখতে পেল হৃদয়ের আব্বু আর তার আব্বু দাঁড়িয়ে আছে। দুজন বাড়ির ভিতরে প্রবেশ করতে করতে নদীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বাহ নদী,
বিরিয়ানির ঘ্রাণ তো পুরো বাড়ি ছড়িয়ে পড়েছে, হ্যাঁ? আজকে তো খাবার টেস্ট করতেই হবে, হ্যাঁ? হ্যাঁ, টেস্ট করতে পারবেন। দুইজন ফ্রেশ হয়ে আসেন, আমি খাবার রেডি করতেছি সবার জন্য। হৃদয়ের আব্বু আর নদীর আব্বু চলে আসলো রুমের ভিতরে ফ্রেশ হয়ে। দুজন নিচে এসে খাবার টেবিলে বসে পড়লো। এদিকে নদী সবার জন্য খাবার রেডি করতেছে। সবাই একসাথে বসে খাবার খাইতেছে আর নদীর খাবার রান্নার প্রশংসা করতেছে। খাওয়া দাওয়া শেষ করে সবাই একসাথে বসে বসে টিভি দেখতেছে। এমন সময় নদীর আব্বু বলতে লাগলো, হৃদয়, তোর কি খবর? কলেজে যাচ্ছ নাকি অন্য কিছু করতেছ? কলেজে মাঝে মধ্যে যাচ্ছি, আর আজকে থেকে অফিসে যাওয়া শুরু করেছি। এখন থেকে অফিসেও কাজ করব আর কলেজেও যাব মাঝে মধ্যে। হ্যাঁ, দুইটা একসাথে করলে বেশি ভালোই হবে। এখন তোমরা দুজন বড় হয়েছো। নদী, তুই আর হৃদয় কি সিদ্ধান্ত নিয়েছিস বিয়ে কবে করবি? আব্বু, তোমরা যেই দিন দিবে আমি সেই দিনই বিয়ে করব। তাহলে আজকেই বিয়ে দিয়ে দেই, কি বলিস তুই? আব্বু রাজি হয়েছে বলে কি আজকেই বিয়ে দিয়ে দিবে? আমি চিন্তা ভাবনা করেছি যে পরীক্ষার পরে বিয়ে করব, আর এখন হৃদয় চায় বিয়ে করার জন্য। তাহলে কি বিয়ে করতে হবে? হৃদয়, তুমি কি বলো নদী তোমার উপর সবকিছু ছেড়ে দিয়েছে? তুমি যদি বলো বিয়ে করবে, তাহলে আমার কথাবার্তা বলে আয়োজন শুরু করব। আপনারাও যেহেতু বিয়ের জন্য বলতেছেন, তাহলে বিয়ে করিয়ে দিতে পারেন। আমারও আপত্তি নেই এখন বিয়ে করতে। হৃদয়ের কথা শুনে নদীর আব্বু হৃদয়ের আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হৃদয় তো রাজি হয়ে গেছে বিয়ে করার জন্য। এখন আমরা তাহলে বিয়ের ব্যাপারেটা নিয়ে কথাবার্তা বলি। কিন্তু আমি চিন্তা করতেছি নদীর কথা। নদীর বয়স তো মাত্র 14 হয়েছে। এখন যদি তার বিয়ে দিয়ে দেন তাহলে সমস্যা হবে তো। নদীর বয়স 14 না, নদীর বয়স 16 চলতেছে। 2 বছর কমিয়ে দেওয়া হয়েছে জন্ম নিবন্ধনে। এটার অনেক কারণ আছে, এইগুলো না হয় পরে জানতে পারবেন। নদী আর হৃদয়ে, তোরা দুজন এখানে থাকবি নাকি রুমে চলে যাবি? যদি রুমে চলে যাস তাহলে যেতে পারিস। আমরা তোদের বিয়েটা নিয়ে কথাবার্তা বলবো। আমরা এখানেই থাকবো, আপনারা কথা বলতে থাকেন, আমরাও শুনি। হৃদয় এইসব কথাবার্তা বলতেছে। এদিকে নদীর আব্বু হৃদয়ের আব্বুর কথাবার্তা বলে বিয়ের সিদ্ধান্ত পাকা করে ফেললো। আগামী সপ্তাহে তাদের বিয়ে হবে। হৃদয় নদীকে নিয়ে চলে আসলো তাদের রুমে। দুজন বিছানায় বসে আছে। এমন সময় হৃদয় নদীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, পারবে তো বিয়েটা করতে? আর সমস্যা হবে না তো আদর করলে? না, সমস্যা হবে না। আব্বু তো বললো আমার বয়স 16, তাহলে এখানে আর কি সমস্যা? সমস্যা নেই, তবে আদর নিতে পারবে কিনা এটা সন্দেহ। দেখি বাসর রাতেই দেখা যাবে কতটুকু আদর নিতে পারো। এখন ঘুমাও তাহলে, আর কালকে তো শুক্রবার, স্কুল নেই। হৃদয় নদীকে জড়িয়ে ধরে ঘুমের দেশে বাড়ি জমালো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করে বসে বসে প্ল্যান করতে লাগলো কোথায় কি করবে কি না করবে। বেশ কিছুক্ষণ প্ল্যান করার পর আস্তে ধীরে সব জায়গায় খবর দিতে লাগলো। শনিবার ডেকোরেশনের লোকেরা এসে 2টা বাড়ি খুব ভালোভাবে সাজিয়ে দিয়ে চলে গেল। পরের দিন থেকে 2 পরিবারের আত্মীয় স্বজনরা আসতে শুরু করলো। এভাবে দেখতে দেখতে কেটে গেল 2টি দিন। রাতে হৃদয় আর নদী ছাদে বসে গল্প করতেছে। এমন সময় নদী বলতে লাগলো, বাসর রাতে কিন্তু অনেক বেশি আদর করতে হবে, সারা রাত আদর করতে হবে। পারবে তো আদর করতে সারা রাত? তুমি যদি নিতে পারো তাহলে আমারও আদর দিতে সমস্যা নেই। যদি বলো একটানা 2-3 দিন আদর দিতে, তাহলে আমি একটানা 2-3 দিন আদর দিতে পারবো। তবে তোমার কষ্ট হবে। যাই হোক, চলো এখন নিচে চলে যাই। সবাই নিচে বসে আছে, আমরা উপরে এখানে একা একা বসে আছি। আব্বু আম্মু এবং আত্মীয় স্বজনরা দেখে আবার অন্য কিছু মনে করবে। হ্যাঁ চলো, যাওয়া যাক তাহলে। হৃদয় আর নদী চলে আসলো নিচে। সবাই একসাথে বসে গল্প করতে লাগলো। গল্প করতে করতে কখন যে রাত 2টা বেজে গেছে খেয়াল নেই। হৃদয় আর নদী চলে আসলো তাদের রুমে। দুজন একে অপরকে জড়িয়ে ধরে আবারও আগের মতো ঘুমের দেশে পাড়ি জমালো। এইভাবে কেটে গেল আরো একদিন। সকালে সবাই সবাইকে দিল বসে আছে। এমন সময় হৃদয়ের আব্বু বলতে লাগলো, হৃদয়, তোরা দুজনই বিয়ের মার্কেট করে নিয়ে আয় তোদের নিজেদের পছন্দ অনুযায়ী। কিন্তু আব্বু, আরও তো আত্মীয় স্বজন আছে, তারাও তো যেতে চাইবে। তাদেরকে নিয়ে যেতে হবে না নাকি? তাদেরকে নিয়ে আমি যাব। কালকে এইদিকে তোরা তোদের বিয়ের মার্কেট করে ফেল। হ্যাঁ। হৃদয় এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলা শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে আসলো উপরে। মার্কেটে যাওয়ার জন্য দুজন রেডি হয়ে চলে আসলো নিচে। সবার কাছ থেকে বিদায় নিয়ে দুজনে চলে আসলো বসুন্ধরায়। তাদের বিয়ের মার্কেট করতে লাগলো।
সন্ধ্যায় মার্কেট করা শেষ করে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই হৃদয়ের আম্মু এসে দরজা খুলে দিল। দুজন বাড়ির ভিতরে প্রবেশ করতেই সবাই বিয়ের কেনাকাটা দেখতে লাগলো। এদিকে হৃদয় আর নদী ফ্রেশ হয়ে এসে কথা বলতে লাগলো সবার সাথে। সবার দেখা শেষ হতেই সবগুলো ড্রেস আলাদা করে রেখে দিল। পরের দিন হৃদয়ের আব্বু সবাইকে নিয়ে শপিং করে চলে আসলো বাসায়। এভাবে কেটে গেল 2 দিন। আজকে হৃদয়ের আর নদীর গায়ে হলুদ, দুজনের একই বাড়িতে গায়ে হলুদ হচ্ছে। সবাই গায়ে হলুদ লাগিয়ে দিতেছে। হলুদ লাগানো শেষ হতেই সবাই কিছুক্ষণ আনন্দ করে সবার রুমে চলে গেল। এদিকে নদী হৃদয়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল তাদের বাসায়। পরের দিন সকালে হৃদয় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হতে লাগলো। এইদিকে হৃদয়ের বন্ধু বান্ধবরা গতকালকে রাতেই চলে এসেছিল হৃদয়কে সাজিয়ে দিতেছে, আর তারাও সেজে নিতেছে। সাজুগুজু করা শেষ হতেই দুপুর 12টার দিকে সবাই রওনা দিল নদীদের বাড়ির উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণের মধ্যে সবাই চলে আসলো নদীদের বাড়িতে। গেটে কিছুক্ষণ আটকে রেখে টাকা পয়সা নিয়ে ভিতরে ঢোকার অনুমতি দিল। সবাই একসাথে বসে খাবার খাইতেছে। খাওয়া দাওয়া শেষ হতেই কাজে এসে হৃদয় আর নদীর বিয়েটা পড়িয়ে দিয়ে চলে গেল। এদিকে বেশ কিছু নিয়ম কানুন শেষ হতেই হৃদয়ের হাতে নদীকে তুলে দিয়ে নদীর আব্বু বলতে লাগলো, হৃদয়, আমার মেয়েকে কখনো কষ্ট দিস নাই, সব সময় তার যেটা প্রয়োজন হয়েছে সেটাই এনে দিয়েছে। এখন সে তোমার বউ হয়ে যাচ্ছে, আশা করি তুমি কখনো তাকে কষ্ট দেবে না। আপনি চিন্তা করবেন না, আপনার মেয়ের কখনোই কষ্ট হবে না। আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সারা জীবন সুখে থাকতে পারি। এখন তাহলে আমাদেরকে বিদায় দেন, আমরা যাই। হৃদয় আর নদীকে বিদায় দিয়ে দিতেই দুজনে চলে আসলো গাড়িতে। বেশ কিছুক্ষণ পর গাড়ি চলে আসলো হৃদয়ের বাড়ির সামনে। সবাই দুজনকে বরণ করে বাড়ির ভিতরে নিয়ে গেল। এদিকে বাড়ির সবাই বউকে দেখে ব্যস্ত হয়ে পড়লো। হৃদয় তাদের মাঝে না থেকে চলে আসলো ছাদের উপরে। বন্ধুদের সাথে গল্প করতেছে। গল্প করতে করতে কখন যে রাত 12টা 15 বেজে গেছে খেয়াল নেই। এমন সময় শরীর বলতে লাগলো, শালা 12টা বেজে গেছে, তাড়াতাড়ি যা, আজকে তো তোর বাসর রাত। ইচ্ছি ভাবিকে কিন্তু আদর করতে করতে মেরে ফেলিস না কিন্তু। আরে সালা চিন্তা করিস না, মরবে না, গেলাম তাহলে আমি এখন। এই বলে হৃদয় চলে আসলো তার রুমের ভিতরে। দরজা লাগিয়ে দিয়ে খাটের কাছে আসতেই নদী খাট থেকে নেমে হৃদয়ের পা ধরে সালাম করলো। পা ধরে সালাম করা শেষ হতেই হৃদয় নদীকে জড়িয়ে ধরে রাখলো বেশ কিছুক্ষণ। হয়েছে, এখন ছাড়ো, তাড়াতাড়ি নামাজ পড়ে আমাকে আদর করো। আদর তো করবো, এত পাগল হচ্ছ কেন? চলো নামাজ আদায় করে নিই। দুইজন 2 রাকাত নফল নামাজ আদায় করে চলে আসলো খাটে। নদী 1 গ্লাস দুধ এগিয়ে দিতেই অর্ধেক দুধ হৃদয় খাওয়া শেষ করে বাকি অর্ধেক নদীকে দিয়ে দিল। এদিকে নদী খাওয়া শেষ করে আস্তে আস্তে করে হৃদয়ের কাছে আসতে লাগলো। এদিকে হৃদয় নদীর ঠোঁট জোড়া কামড়ে ধরে কিস করতে লাগলো। বেশ কিছুক্ষণ কিস করার পর নদী বলতে লাগলো, এখন আদর করা শুরু করো। আদর করব, কিন্তু চিৎকার করতে পারবে না। চিৎকার করলে কিন্তু মানুষ চলে আসবে। ঠিক আছে, চিৎকার করব না, তুমি আদর করো। নদীর কথা শেষ হতে না হতেই হৃদয় আবারও কিস করা শুরু করলো। কিস করতে করতে নদীর শাড়ি, ব্লাউজ যা কিছু আছে সবকিছু খুলে ফেলে দিল নিচে। আস্তে আস্তে করে নদীর পুরো শরীরে কিস করতে লাগলো হৃদয়। বেশ কিছুক্ষণ কিস করার পর হৃদয় আদর করা শুরু করলো। প্রথমে নদী আস্তে চিৎকার করতে লাগলো। নদীর চিৎকার শুনে হৃদয় তাড়াতাড়ি করে নদীর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। বেশ কিছুক্ষণের মধ্যে নদী নিজেকে কন্ট্রোল করে হৃদয়ের সাথে তাল মেলাতে লাগলো। তারা দুজন একে অপরকে আদর করতে থাকুক, আমরাও তাহলে বিদায় নেই। বেশি ভিতরে যাওয়া যাবে না, ভিতরে গেলে আপনারা সবকিছু শুনে ফেলবেন। এখন তাদের পালা, তারা একে অপরকে আদর করতে থাকুক। আজকের গল্পটা এখানেই সমাপ্ত করলাম। এরকম মুহূর্ত আরো যাতে আসে সবাই দোয়া করবেন। সমাপ্ত।